আশা করি সব ঠিক হয়ে যাবে। পরের দিন ইতি প্রান্তর সাথে দেখা করতে গিয়েছে। আমি চলে এসেছি। এ তো দেরি হলো কেন? এভাবে বলছো কেন? তাহলে কিভাবে বলবো? তুমি জানো কত কাজ ফেলে এসেছি। কিছুদিন পর আমাদের বিয়ে আর তুমি এমন করছো। বিয়ে তো কি, তাই বলে এই না আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? মাত্র 2 মিনিটেই তো বেশি লেট হয়েছে, এভাবে কথা বলছো কেন? ধুর, ভাল লাগে না। বলেই প্রান্ত ইতির সাথে কোনো কথা না বলেই চলে গেল। ইতি একদম অবাক হয়ে গেল প্রান্তর এমন আচরণ দেখে। এর আগে কখনোই এমন করেনি। রাতের বেলা ইতি প্রান্তকে অনেকবার ফোন করার পর প্রান্ত ফোন রিসিভ করে বলল, কি হয়েছে? এ তো বারবার ফোন করছো কেন? ফোন ধরছিলে না কেন? আমার চিন্তা হচ্ছিল। আচ্ছা, আমি এখন রাখলাম, অনেক ঘুম পাচ্ছে। বলেই প্রান্ত ফোন কেটে দিল। ইতির খুব খারাপ লাগলো প্রান্তর এমন ব্যবহারে। প্রান্ত, তুমি এমন কেন করছো? কেন আমাকে অবহেলা করছো? কি হয়েছে তোমার? প্রান্ত, তুমি কিছু বলছো না কেন? কখন থেকে চুপ হয়ে আছো? কি বলবো? আগে তো অনেক কথা বলতা, আমাকে কিছু বলতেই দিত না, আর এখন তুমি কিছুই বলছো না। এ তো কথা বলতে আমার ভাল লাগে না। কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? আমি ঠিক আছি। তুমি কখন থেকে শুধু ফোন টিপছো? আমার দিকে তাকিয়ে একবার কথা বলো। কাল তো গায়ে হলুদ। তো আমি কি করব? ফোনে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছি। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। ওকে, চলো তোমাকে দিয়ে আসি। প্রান্তর এমন কথায় ইতি অনেকটা অবাক হলো যে ও চলে যেতে চাইছে আর প্রান্ত উঠে বলছে চলো দিয়ে আসি। একবারও বলল না কেন যাবে, আর কিছুক্ষণ থাকো। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো রাতের বেলা। প্রান্ত ওর বাবা মার রুমে ঢুকে বলতে লাগলো, আব্বু, আম্মু, আমি আসবো। কি বলবি? এত রাতে? কাল তো বিয়ে। বলেই প্রান্তর মা হাসা শুরু করলো। আব্বু, আমি কিছু বলতে চাই। তুই এমন কি বলবি? আমি বিয়েটা করতে পারবো না, এবং আমি বিয়েটা করতে চাই না। আমি অনেক ভেবেছি যে মেয়ের জন্য আমার আম্মু ভাইয়ের এমন অবস্থা, ওই মেয়েকে আমি আর এই বাড়িতে নিয়ে আসতে চাই না। তাছাড়া আমার এখন অন্য কাউকে ভালো লাগে। প্রান্তর কথা শুনে ওর বাবা মা কিছুক্ষণ চুপ থেকে তারপর হাসা শুরু করলো। দেখছো তোমার বোকা ছেলের কথা? আমি মজা করছি না। তোর দু গালে কষে চর মারবো। যা রুমে যা, কাল বিয়ে, রাতে ঠিক মতো না ঘুমালে ভালো লাগবে না। কিন্তু আম্মু। কোনো কিন্তু না, যা। প্রান্ত রুম থেকে চলে গেল। দেখেছো, ও বিয়েটা নিয়েও ফাজলামি করছে। ও কি সত্যি ফাজলামি করলো নাকি সত্য বলছিল? তুমি ওর কথা সত্যিই ভাবছো? এটা সবাই জানে ও ইতিকে কতটা পছন্দ করে। হুট করে বললেই হলো যে বিয়ে করবে না, মজা করছিল। অন্যদিকে ইতি বারান্দায় দাঁড়িয়ে আছে। কিরে, এত শীতে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কেমন যেন লাগছে আম্মু। আমি কোনো ভুল করছি না তো? দূর পাগলি মেয়ে, কাল বিয়ে, আজ এইসব ভাবছিস? এখন তুই শুধু নিজের সামনের জীবনটাকে নিয়ে ভাব, যে কিভাবে সাজাবি তোর নতুন জীবন। ওনাদের ফ্যামিলিটা খুব ভালো, তাছাড়া প্রান্ত অনেক ভালো ছেলে। কিন্তু আম্মু, অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে আমার মাঝে। কোনো অসুবিধা হবে না তো? ইস, এবার এইসব ভাবছিস? এইসব ঠিক মতো ভেবে চিন্তা করিস না। সব ঠিক মতন হবে, চিন্তা করিস না। আল্লাহ যা চায় তাই হয়, আর যা হয় ভালোর জন্যই হয়। হুম। অনেক রাত হয়েছে মা, যা ঘুমাতে যা। আম্মু, আমার সাথে আজ ঘুমাও না, আমার ভালো লাগছে না। ঠিক আছে, আমি দেখে আসি তোর আব্বু ঘুমিয়েছে নাকি। ঠিক আছে। সকাল 10টা বাজে। ইতিকে কয়েকজন মেয়ে সাজাতে এসেছে। অন্যদিকে প্রান্তর মা প্রান্তর বাবাকে খুঁজছে। কি হয়েছে টুম্পা, বলো। তুমি বলে আমাকে খুঁজেছিলে। আরে কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? পান্ত, কি হয়েছে প্রান্তর, কি হয়েছে? পান্ত নিজের রুমে নেই? তো কি হয়েছে দেখ, এখানে কোথাও আছে। না, ও নেই। দেখো, আমাকে এসএমএস করেছি যে এই বিয়ে করতে পারবে না, তাই ও চলে গেছে। আরে চিন্তা করো না, হয়তো ও মজা করছে। কাল রাতে ও কি বলেছিল তোমার মনে নেই?
আচ্ছা, আমি ওকে ফোন দিচ্ছি। আমি দিয়েছি, ফোন বন্ধ। এখন আমরা কি করব? ওই বাসায় সবাই জানলে কি হবে? আর মেয়েটাও কি হবে? কত আশা স্বপ্ন নিয়ে আছে। পান্ত এটা কি করলো? এখন শুধু একটাই উপায় আছে। তুমি যা ভাবছো তা সম্ভব না। তাছাড়া আর কিছু বলতে পারবো না আমরা। ওই বাড়িতে জানানোর দরকার। অন্যদিকে ইতি রেডি হতে হতে অনেকবার প্রান্তকে ফোন করেছে, কিন্তু প্রান্ত একবারও ফোন রিসিভ করেনি। আবার ফোন করার পর ওর নাম্বার বন্ধ বলছে। কিছুক্ষণ পর ওর রুমে ওর মা আসলো। আম্মু, আপনারা সবাই একটু বাইরে যান। সবাই বাইরে চলে গেল। কি হয়েছে আম্মু? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি কতবার প্রান্তকে ফোন করলাম কিন্তু ওর নাম্বার বন্ধ বলছে। তোকে কিছু বলার ছিল। বলো কি হয়েছে? খারাপ কিছু বলছো না কেন? দেখো আমার খুব ভয় হচ্ছে এখন। বিয়ে নিয়ে কিছু? বিয়ে হবে। ও যাও, তোমার মুখ দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বিয়ে হবে, কিন্তু প্রান্তর সাথে না, সীমন্তর সাথে। কি কি বলছো তুমি? প্রান্ত পালিয়ে গিয়েছে, ও বলে এই বিয়ে করতে পারবে না। কথাটা শোনার সাথে সাথে ইতি জ্ঞান হারালো। প্রায় কয়েক ঘন্টা পর ইতির জ্ঞান ফিরল। ইতি চোখ খুলে দেখে ওর মা ওর পাশে বসে আছে। তোর জ্ঞান ফিরল তাহলে? আম্মু, সত্যি প্রান্ত পালিয়ে গেছে? নিজেকে সামলা মা। ইতি ওর মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আম্মু, প্রান্ত এমন কেন করলো বলো? কেন করলো? আমিও জানি না। আম্মু, আমি কিভাবে সীমান্ত স্যারকে নিজের হাজবেন্ড হিসেবে মেনে নিব? আমাদের কিছু করার নেই। বিয়েটা যদি না হয় এলাকায় মুখ দেখাতে পারবো না। এমনটা কি হওয়ার খুব দরকার ছিল? না হলে কি হতো না? আমি এখন ভাবতে পারছি না প্রান্ত এমন একটা কাজ করলো কিভাবে। আমার সবকিছু এলোমেলো হয়ে গেল, সবকিছু। আমার কথা তোর বাবার কথা ভেবেও বিয়েটা কর, সব ঠিক হয়ে যাবে। হয়তো আল্লাহ তাই চাইতেন, তাই এমন হচ্ছে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। অমন কথা বলিস না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ সব ঠিক করে দেবে। আল্লাহর উপর ভরসা রাখ, উনি সব ঠিক করে দেবে। কিছুক্ষণ পর ইতি আর সীমান্তর বিয়ের কাজ সম্পূর্ণ হলো। ইতিকে ওদের বাড়িতে নিয়ে গেল। গাড়িতে সীমান্ত একবারের জন্য ইতির দিকে তাকায়নি। গাড়ি থেকে নামিয়ে ইতিকে সীমান্তর মা ওকে নিজের রুমে নিয়ে গেল। ইতি, হুম। দেখ, যা হয়েছে তাতে আমাদের কারো কিছু করার ছিল না মা। পান্ত যে এমন কিছু করবে আমরা ভাবতেও পারিনি। এখন তুমি তোমার জীবনটা নতুন করে সাজিয়ে নাও। তা কি আর সম্ভব? কাজটা কি এতটাই সহজ? আমি জানি কাজটা সহজ না। সীমান্ত ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তোমাদের মাঝে সব ঠিক হয়ে যাবে। ইতি আর কিছু বলল না, চুপ হয়ে রইল। রাতের বেলা ইতিকে সীমান্ত রুমে বসিয়ে রেখেছে। ইতি রুমের চারদিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এটা কি আমি চেয়েছিলাম? যেখানে আজ প্রান্তর রুমে থাকার কথা ছিল সেখানে আমি স্যারের রুমে বসে আছি। কখন কি সব কিছু ঠিক হবে? স্যার তো আমাকে সহ্যই করতে পারে না, সেখানে আমি ওনার সাথে সারাটা জীবন কিভাবে পার করব? এমন যদি হতো, এই সব কিছু স্বপ্ন হতো। ইতি অনেকক্ষণ বসে আছে। রাত 2টোর পর সীমান্ত রুমে ঢুকলো। সীমান্ত রুমে ঢুকে ইতিকে নিজের বিছানায় দেখে রেগে গেল। গিয়ে ইতির হাত ধরে টেনে ওকে ফ্লোরে ফেলে দিল। ফ্লোরে হঠাৎ পড়ে যাওয়ায় ইতি কিছুটা ব্যথা পেল হাতে। সীমান্ত অগ্নি জ্বলন্ত চোখে ইতির দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি কেন আমার বিছানায় বসেছ? এই বিছানায় বসার তোমার কোনো অধিকার নেই। আর শোনো, আমার কাছ থেকে কখনো কোনো কিছু আশা করবা না, আর স্ত্রীর অধিকার নিয়ে কখনো আসবা না। আমি শুধুমাত্র বিয়েটা করেছি আমার আব্বু আম্মুর সম্মান বাঁচাতে, তাদের কথা রাখতে। আর প্রান্ত ঠিকই করেছে, ও ভুল করার আগেই বুঝে গেছে। ইতি অবাক দৃষ্টিতে সীমান্তর দিকে তাকিয়ে আছে। সীমান্তর প্রতিটা কথা ইতির মনে ক্ষত সৃষ্টি করেছে। সীমান্ত আর কিছু বলতে চেয়েছিল, কিন্তু ইতির চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। সীমান্ত ইতির চোখের দিকে তাকিয়ে মনে মনে বলছে, কি মায়া ভরা দুই চোখে ঘোর লেগে যাচ্ছে। সীমান্ত আর কিছু না বলে বারান্দায় চলে গেল। আর ইতি ফ্লোরে বসে বসে ভাবতে লাগলো, উনি উনি সব কি বললো? প্রান্ত আমাকে বিয়ে না করে বেঁচে গেছে, এতটাই খারাপ আমি? আর স্যারের এ কেমন রূপ দেখলাম আমি? আজ পর্যন্ত যতবার আমার কোনো বিপদ হয়েছে উনি আমাকে সাহায্য করেছে, আর আজ
সীমান্ত বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর ভাবছে ইস, কতটা বাজে ব্যবহার করলাম আমি ওর সাথে। নিজের প্রতি নিজের প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু কি করব, ওকে দেখলেই আমার সিনথিয়ার কথা মনে পড়ে যায়। সিনথিয়ার সেই মুখ আমার চোখের সামনে ভাসে, তখন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। সীমান্ত আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে সীমান্তর কানে ফজরের আজানের শব্দ আসলো। বোঝা যাচ্ছে ভোর হয়ে এসেছে। হালকা আলোর রেখা দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে মেঘের আড়াল থেকে সূর্যটা বের হয়ে আসবে, নিজের আলোতে চারদিক আলোকিত করবে। সীমান্ত নিজের রুমে ঢুকলো। ঢুকে দেখে ইতি ফ্লোরে ঘুমিয়ে আছে। সীমান্ত কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে ওয়াশরুম চলে গেল। ইতির চোখ খুলল সকাল 9টায়। ইতি উঠে দেখে ওর মাথার পাশে সীমান্তর মা বসে আছে। ইতি দেখে তাড়াতাড়ি করে উঠে বসলো। আপনি কখন আসলেন? সীমান্তর মা কিছুটা মন খারাপ করে বলল, সীমান্ত তোমার সাথে খুব বাজে ব্যবহার করেছে, তাই না? না, তেমন কিছু কেন? আমাকে মাফ করে দিও মা। প্রান্ত এসব বলে আমার মনটা খারাপ করবেন না। নিচে শুতে কষ্ট হয়। রাতে ভালোই শীত পড়েছিল, এই একটা চাদর কি আর শীত আটকায়? সীমান্তর মায়ের কথায় ইতি খেয়াল করলো ওর শরীরে চাদর দেওয়া। ইতি কিছুটা অবাক হলো। ইতি চাদরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কাল তো আমি এইভাবেই শুয়ে পড়েছিলাম, চাদরটা আসলো কিভাবে? তাহলে কি না, না না, এটা হতে পারে উনি কেন আমার টেক কেয়ার করতে যাবে? হয়তো আমি ঘুমের মাঝে নিয়েছিলাম, কাল তো অনেক শীত ছিল। সীমান্তর মার কথায় ইতির হুঁশ ফিরল। কি ভাবছো? না, তেমন কিছু না। এবার উঠে ফ্রেশ হয়ে নাও, তারপর একটু খেয়ে নাও। বিছানার উপরে একটা শাড়ি রেখেছি, পরে নিও। ম্যাডাম, আমি শাড়ি পরতে পারি না। সীমান্তর মা একটু রেগে তাকালো। সীমান্তর মার এমন রেগে তাকানো দেখে ইতি কিছুটা ভয় পেয়ে বলল, আসলে আমার শাড়ি পরার অভ্যাস নেই তো, আর পারিও না। আপনি রাগ করবেন না, আমি শিখে নেব। তুমি শাড়ি পরতে পারো না, তার জন্য রাগ করছি না। ম্যাডাম বলেছো কেন? আমাকে আম্মু ডাকতে, বুঝলে? ঠিক আছে আম্মু। যাও ফ্রেশ হয়ে আসো, আমি একটু বাইরে থেকে দেখে আসি। ঠিক আছে। ইতি ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে গিয়ে চুল মুছছে। তখনই দরজা দিয়ে সীমান্ত রুমে ঢুকলো। ইতি সীমান্তকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। সীমান্ত কিছুক্ষণ ইতির দিকে তাকিয়ে রুমে ঢুকে টেবিলের সামনে থেকে গাড়ির চাবিটা নিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পর সীমান্তর মা এসে ওকে শাড়ি পরিয়ে দিল। ইতির চোখে কাজল দিয়ে দিল। তারপর সীমান্তর মা ইতির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মার্শাল্লাহ, খুব সুন্দর দেখাচ্ছে। চলো, সবাই খেতে বসেছে। খাবার টেবিলে সবাই বসে আছে, সীমান্তও খাচ্ছে। ইতি গিয়ে বসতেই সীমান্ত উঠে বাড়ি থেকে বেরিয়ে গেল। এটা দেখে ইতির একটু মন খারাপ হলো। কিছুক্ষণ পর বউ ভাতের অনুষ্ঠান শুরু হবে। কিছুক্ষণ পর পার্লারের মেয়েরা আসবে তোমাকে সাজাতে। হুম। খাওয়া শেষ করে ইতি রুমে যাওয়ার সময় ইতির চোখ পড়ল প্রান্তর রুমের দিকে। রুমটা তালা দিয়ে রেখেছে। ইতি কিছুক্ষণ রুমের দিকে তাকিয়ে চলে গেল। বৌভাতের অনুষ্ঠান শেষ করে ইতিকে ওর বাসায় নিয়ে গেল। সীমান্ত সাথে যায়নি। রাতের বেলা ইতি নিজের রুমে বসে আছে। তখন ওর মা ওর পাশে গিয়ে বসলো। সীমন্ত তোর সাথে বাজে ব্যবহার করেছে, তাই না? আরে না, তুমি ওইসব ভাবছো কেন? তেমন কিছু না। আমাকে মাফ করে দিস মা। নিজের মান সম্মান বাঁচাতে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আম্মু, আমার ভালো লাগছে না, ঘুমাবো। ঠিক আছে, তুই শো, তোর মাথায় হাত বুলিয়ে দে। ইতি কিছুদিন ওদের বাড়িতে থাকলো। আজ ইতিকে সীমান্তর বাবা বাড়িতে নিয়ে যাচ্ছে। গাড়িতে যেতে হঠাৎ থেমে গেল। কি হলো রে করিম? স্যার, গাড়ির চাকার হাওয়া গেছে গা। ইস, এখন কি করব? সীমান্তকে ফোন করি। সীমান্তর বাবা সীমান্তকে কল করলো। সীমান্ত আসলো। সীমান্তকে বলল ইতিকে যেন বাড়িতে নামিয়ে দিয়ে আসে। ইতি গিয়ে সীমান্তর গাড়িতে উঠলো। ইতি বসে বসে ভাবছে, গাড়ি চালাচ্ছ না কেন? কতক্ষণ এইভাবে বসে থাকবো? সীমান্ত অনেকক্ষণ চুপ হয়ে বসে থেকে তারপর বলল, নিজের সিট বেল্টটা বেঁধে নাও। ইতি অনেকটা অবাক হলো আর রাগও হলো। ইতি মনে মনে বলতে লাগলো, সামান্য একটা সিট বেল্ট বাঁধতে বলার জন্য
এতক্ষণ সময় নিয়ে বলল? সীমান্ত আবার রেগে বলল। কি বলেছি কানে যায়নি? এবার ইতিও একটু রেগে বলল। প্রয়োজন নেই। সীমান্ত রেগে গাড়ি চালাতে লাগলো। না, চালাতে বললে ভুল হবে, গাড়ি ওড়াতে লাগলো। গাড়ির এত বেশি বেগ দেখে ইতি তো ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বলতে লাগলো, আমি সিট বেল্ট বেঁধে নিচ্ছি, গাড়ি ধীরে চালান। গাড়ি বাড়ির কাছে চলে আসলো। হঠাৎ করে গাড়িতে ব্রেক দেওয়ায় ইতি নিজেকে সামলাতে না পেরে সামনের দিকে ওর মাথা গাড়ির গ্লাসের সাথে ধাক্কা লাগতে লাগলো। তখনই ইতি খেয়াল হলো ওর কপালে কোনো আঘাত অনুভব করছে না। ইতি মাথা উঠিয়ে দেখে সামনে সীমান্ত ওর হাত দিয়ে রেখেছে। ইতি কিছুটা অবাক হলো যে সীমান্ত ওকে বাঁচালো। থ্যাঙ্কস। সীমান্ত কিছু বলল না, শক্ত হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। তারপর ইতির দিকে ঝুঁকে ওর দিকে দরজা খুলে দিল, যেন ও গাড়ি থেকে নেমে যায়। ইতি গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলো। দরজা খোলাই ছিল। ইতি সীমান্তর মার রুমে ঢুকতে গিয়ে শুনতে পেল ভিতরে সীমান্তর মা টুম্পাকে বলছে, না জানি আমার ছেলেটা কোনো হালে আছে, কতদিন হয়ে গেল কোনো যোগাযোগ হলো না। ও কি ঠিক আছে না বলে কথাই চলে গেল। খালাম্মা কান্না করেন না, প্রান্ত ভাইয়া যেখানেই আছে ভালো আছে, আর একটু পর তো আপামনি চলে আসবো। হ্যাঁ, আর শোন ইতি, সামনে পান্তর নাম নিবি না, মেয়েটা এমনি অনেক কষ্টে আছে। ইতি এইসব শুনে আর এই রুমে না ঢুকে একেবারে নিজের রুমে চলে গেল। ইতি নিজের রুমে প্রান্তর কথা ভাবছিল। ইতির অজান্তেই চোখে পানি চলে আসলো। তখনই সীমান্তর মা রুমে ঢুকলো। আসতে কষ্ট হয়নি তো তোমার? না আম্মু, তাহলে মুখ কেমন দেখাচ্ছে কেন? ওই বাহির থেকে এসেছি তো, তাই হয়তো। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর কথা বলবো। ঠিক আছে। ইতি সীমান্তর মার সাথে কথা বলে রুমে ঢুকলো। ঢুকে বলতে লাগলো, ইস, রুমটার কি হাল করে রেখেছে, কাজে লেগে পড়ি। বলে ইতি শাড়ির আঁচলটা কোমরে গুজে নিল। তারপর চুলগুলো কাকড়া দিয়ে আটকে নিল। টুম্পা, টুম্পা, টুম্পা এসে বলতে লাগলো, কি হয়েছে আপামনি? আমাকে একটু সাহায্য করো, রুমটাকে ঠিক করব। আপনি কিল্লিগা কষ্ট করতেছেন, আমি কইটা দিবনি। না, আমিই করব, তুমি একটু সাহায্য করো। ঠিক আছে। ইতি আর টুম্পা লেগে পড়লো রুমটা ঠিক করতে। প্রায় অনেকক্ষণ কাজ করলো। ইতি দেওয়ালের ছবিগুলো মুছতে মুছতে ইতির চোখ পড়লো সামনের দেওয়ালে প্রান্ত আর সীমান্তের একটা ছবি। দুই ভাই ফাজলামি করে ছবিটা তুলেছিল। ইতি কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকলো। একটু পর সীমান্তর মা রুমে ঢুকে বলতে লাগলো, ওরে বাবা, রুমের তো একদম চেহারাই বদলে গেছে। খালাম্মা, আপামনি অনেকক্ষণ ধরে কাজ করতেছে। আমি একা করেছি নাকি? তুমিও তো সাহায্য করেছো। টম্পা, একটু আই তো আমার সাথে। আচ্ছা আপামনি, আপনি থাহেন, আমি আহি। ঠিক আছে, কাজ তো আর তেমন না, শুধু আলমারির উপর পরিষ্কার করতে হবে। সীমান্তর মা আর টুম্পা রুম থেকে চলে গেল। ইতি চেয়ারের উপরে ওঠে আলমারির ওপরটা একটা কাপড় দিয়ে পরিষ্কার করা শুরু করলো। কিছুক্ষণের মাঝে সীমান্ত রুমে ঢুকলো। সীমান্তর গায়ে কিছু ধুলা গেল। সীমান্ত কাঁচতে লাগলো। সীমান্ত ওপরে ইতির দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি কি করছো ওখানে? ইতি হঠাৎ পেছনে ঘুরতে গিয়ে পড়ে যেতে লাগলো। তখনই সীমান্ত ইতিকে ধরে ফেললো। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। এর মাঝে টুম্পা রুমে এসে দুজনকে এইভাবে দেখে নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে বলতে লাগলো, হাল্লা গো, আমি কিছু দেখি নাই। ওরা দুজন টুম্পার কথা শুনে কিছুটা লজ্জা পেল। সীমান্ত রেগে বলতে লাগলো, তুই যাবি এখান থেকে? টুম্পার কিছু না বলে দৌড়ে চলে গেল। আর ইতি সীমান্তর দিকে তাকিয়েছিল। সীমান্ত যখন ইতির দিকে তাকালো, ইতি সাথে সাথে মাথা নিচু করে ফেললো। উপরে কি করছিলে? ওই আলমারির ওপরটা পরিষ্কার। বলার আগে সীমান্ত চিল্লিয়ে বলে উঠলো, কে বলেছে এসব করতে? খুব কাজ দেখাচ্ছ। তুমি কি ভেবেছো এসব করে সবার কাছে ভালো সাজবে? সবার কাছে ভালো সাজলেও আমার সাথে পারবে না। বলে সীমান্ত চলে গেল। ইতি জায়গায় দাঁড়িয়ে মন খারাপ করে একা একা বলতে লাগলো, উনি এমন করেন কেন? আমি এমন কি করে ফেলেছি যার জন্য এতগুলো বকা দিল আমাকে? আমার উপর না চিল্লালে মনে হয় ওনার দিন ভালো কাটবে না। রাতে খাবার টেবিলে সবাই খাচ্ছে। তখন সীমান্তর মা বলে উঠলো, ইতি, জি। আমার মনে হয় তোমার আবার
ক্লাস করা দরকার, সামনে পরীক্ষা চলে আসবে। কাল থেকে যাব। হ্যাঁ, আমি করিমকে বলে দিব তোমাকে দিয়ে আসবে আর নিয়ে আসবে। ঠিক আছে। পরের দিন সীমান্তের মা সীমান্তকে ফোন করেছে। সীমান্ত, বলো আম্মু, কি হয়েছে? বাবা তুই একটু ইতির কলেজে গিয়ে ওকে নিয়ে আসবি? না, পারবো না। আমি কেন যাব? দেখ, করিমই নিয়ে আসতো। ওর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই ছুটি নিয়ে গ্রামে গেছে। মেয়েটা কিভাবে আসবে? যেভাবে আসুক তাতে আমার কি? আমি ফোন রাখছি। দেখ বাবা, যতই যাই হোক ও এখন আমাদের দায়িত্ব, বোঝার চেষ্টা কর। ঠিক আছে। ইতি কলেজ থেকে বের হয়ে দেখে সীমান্ত দাঁড়িয়ে আছে। ইতি সীমান্তকে দেখে কিছুটা অবাক হলো। আপনি এখানে, করিম ভাই কোথায়? সীমান্ত গম্ভীরভাবে বলল, অত কিছু আমি বলতে পারবো না। এখন যাবে কিনা সেটা বলো। হ্যাঁ হ্যাঁ যাব। সীমান্ত ইতির পাশ দিয়ে হাঁটছে। ইতির থেকে এতটা দূরত্বে হাঁটছে যে মনে হচ্ছে কেউ কাউকে চেনে না। ইতি যেদিক দিয়ে হাঁটছিল ওদিকে কিছু ছেলে বাইকে বসা। তাদের মাঝে একটি ছেলে বলতে লাগলো, ওই সুন্দরী, কিছুদিন দেখলাম না যে কলেজ আসতে, কোথায় ছিলা? তাদের মাঝে আরেকটি ছেলে বলতে লাগলো, ইস, কি মেজাজ, একবার তাকায় এসেও না। ইতি শুধু মাথা নিচু করে কথাগুলো না শোনার মতো হাঁটছে। তাদের মাঝে আরেকটা ছেলে বলে উঠল, ওই তোরা তাকাস কেন? এই মালটা আমার শুধু। বলেই সবগুলো ছেলে হাসা শুরু করলো। ইতি সীমান্তর দিকে তাকালো। সীমান্তর কানে কথাগুলো পৌঁছাচ্ছে কিনা কে জানে। সীমান্ত একটা আই ডোন্ট কেয়ার ভাব নিয়ে হেঁটে যাচ্ছে। ইতি ওদের সামনে থেকে হেঁটে গাড়িতে গিয়ে বসলো। ওর প্রচন্ড রাগ হচ্ছে আর কষ্ট হচ্ছে। ইতি সীমান্তর দিকে এক পলক তাকিয়ে ভাবতেই লাগলো, ওনার সামনে ছেলেগুলো এত বাজে কথা বললো আমাকে, আর উনি কিছু বললো না। কোনো বিপদে পড়লে উনি আমাকে সাহায্য করেছেন, আজ উনি কিছুই বললেন না। এতই অপছন্দ করে আমাকে। এসব ভাবতে ভাবতে ইতির চোখে পানি চলে আসলো। ইতি কোনোভাবেই কথাগুলো ভুলতে পারছে না। তখনই সীমান্ত বলে উঠল, গাড়ি থেকে নামো, আমাকে অফিসে যেতে হবে। ইতি একবার সীমান্তর দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল। ইতি নিজের রুমে গিয়ে ব্যাগটাকে ছুঁড়ে মারলো আর আয়নার সামনে বলতে লাগলো, উনি কেনই বা আমাকে সাহায্য করতে যাবে? আমি তো ওনার কিছুই হই না। আমাকে তো সহ্যই করতে পারে না, আমাকে অপছন্দ করে। যে মানুষটা আমাকে এতটা অপছন্দ করে তার সাথে বাকি জীবনটা আমি কিভাবে কাটাবো? বলেই প্রান্তর ছবির সামনে গিয়ে বলতে লাগলো, কেন করলে প্রান্ত? এমনটা আমার সাথে কেন করলে? ওই দিনের অনুভূতি না বলার মতো ছিল না, আজকে অনুভূতি বলার মতো। আমার জীবনটা সম্পূর্ণ এলোমেলো করে চলে গেলে তুমি। বলে ইতি কান্নায় ভেঙে পড়ল। ইতি কান্না করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ল। ইতি চোখ খুলে দেখে সন্ধ্যা হয়ে গেছে। ইতি নিজের রুম থেকে বের হলো, হয়ে দেখে সীমান্তর মা আর টুম্পা রান্নাঘরে। ইতি ওদের কাছে গিয়ে বলল, আপনি কি রান্না করছেন? আমাকে ডেকে নিতেন। তোমার রুমের দরজা আটকানো ছিল, আমি ভেবেছি তুমি ঘুমিয়ে আসো, তাই আর ডাক দেইনি। কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? কই, আমি তো ঠিক আছি। চোখ এমন ফুলে আসছে কেন? তুমি কি কান্না করেছো? সীমান্ত আবার তোমাকে কিছু বলেছে? না না, তেমন কিছু না, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তাই হয়তো চোখ ফুলে আছে। বাদ দেন, আমি দেখি কি রান্না করছেন। এই তো ইলিশ মাছ রান্না করেছিলাম। রাতের বেলা সীমান্তর মা ইতিকে বলল, ইতি, জি আম্মু। সীমান্ত একটা ঔষধ শেষ হয়ে গিয়েছিল, এই নাও, ওকে দিয়ে দিও আর বলো যেন খেয়ে নেয়। আমি আমি ঠিক আছি। ইতি ঔষধ নিয়ে গিয়ে সীমান্তর সামনে দাঁড়িয়ে আছে। এখন কিছু বলেনি, কিভাবে বলবে তাই ভাবছে। এভাবে দাঁড়িয়ে আছো কেন? ও ওষুধ দিয়েছিল, আম্মু আপনাকে খেয়ে নিতে বলেছে। খাবো না, যাও। ইতির চোখ পড়ল সীমান্তর হাতের দিকে। হাতে আঘাত পেয়েছে। আপনার হাতে কি হয়েছে? কিভাবে হাতে এত ব্যথা পেলেন? সীমান্ত রাগীভাবে বলল, যেভাবেই হোক তাতে তোমার কি? ওকে ঠিক আছে, আপনার যত রাগ দেখাবার আমার উপর দেখান, কিন্তু ওষুধ খেয়ে নিন। সীমান্ত রেগে ওকে ধাক্কা দেয়। ইতি বিছানার পাশে টেবিলে জগ নিয়ে নিচে পড়ে যায়। জগ ভেঙে জগের টুকরোগুলো ইতির হাতে ঢুকে যায়। জগ ভাঙার আওয়াজে সীমান্তর মা এসে দরজা ধাক্কাতে লাগলো। ইতি উঠে দরজার সামনে গিয়ে দরজা খুলে হাতটা পেছনে রেখে বলল, কি হয়েছে আম্মু? সব ঠিক আছে তো? কিসের আওয়াজ হলো?
ওই জগটা পড়ে ভেঙে গেছে। আচ্ছা, আমি টুম্পাকে বলছি পরিষ্কার করে দিতে। তোমার হাত দেওয়ার দরকার নেই, হাত কেটে ফেলবে। এখন না আম্মু, উনি ঘুমাচ্ছেন, কাল সকালে পরিষ্কার করলেই কি হয় না? ঠিক আছে, কিন্তু সাবধানে। বলে সীমান্তর মা চলে গেল। ইতির হাতে খুব ব্যথা করছে। ইতি সীমান্তর দিকে আর না তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। আর সীমান্ত এক নজর ফ্লোরের দিকে তাকালো। ফ্লোরে রক্তের ফোঁটা পড়ে আছে। সীমান্ত ফ্লোরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এটা আমি কি করলাম? আমি এতটা খারাপ কিভাবে হতে পারি? একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে আঘাত করতে পারি? হয়তো এই কারণেই বলে মেয়েরা চাপা স্বভাবের হয়। নিজের সবটুকু কষ্ট কিভাবে আড়ালে রাখলো। আমি এসব কি করছি ওর সাথে? সীমান্ত উঠে বাইরে চলে গেল। অনেকক্ষণ পর রুমে আসলো। এসে দেখে ইতি ফ্লোরে শুয়ে ঘুমিয়ে আছে। ওর হাত থেকে এখনো রক্ত বইছে। সীমান্ত গিয়ে হাতে ব্যান্ডেজ করে দিল। ইতির হাত ধরতেই বুঝতে পারলো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সীমান্ত ইতিকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। তারপর ওর মাথায় জলপট্টি দিয়ে দিল। কিছুক্ষণ পর পর থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখছে যে এখন কেমন আছে। ইতি সকালে চোখ খুলতেই দেখে সীমান্ত ইতির সামনে একটা চেয়ারে বসে ঘুমিয়ে আছে। বিছানার পাশের টেবিলে জলপট্টির বাটি রাখা, পাশে ঔষধের সামগ্রী রাখা। ইতি শোয়া থেকে উঠে বসলো। ইতির অজান্তেই ইতির ঠোঁটের কোণায় হাসি খেলা করে উঠল। ইতি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হলো। ইতি রান্নাঘরে যেতেই সীমান্তর মা বলল, উঠে গেছো? এখন ভোর 5:46। সীমান্তর মার চোখে পড়ল ইতির হাতের দিকে। আরে, হাত কাটলো কিভাবে? ওই জগের টুকরোগুলো ওঠাতে গিয়ে। তুমিও না করেছিলাম না? হাতে ব্যান্ডেজ করে দিল কে? নিজে করেছো? না, উনি করে দিয়েছেন। সীমান্তর মা অবাক হয়ে ইতির দিকে তাকিয়ে বলল। হুম। সীমান্তর মা হেসে দিল। চোখে পানি চলে আসলো। আম্মু, আপনার চোখে পানি কেন? এমনি। তোমার হাতে কি ব্যথা করছে এখন? ডাক্তারের কাছে চলো, নিয়ে যাই। না, এখন ঠিক আছে, একটু পর কলেজে যাব। না, হাতে ব্যথা পেয়েছো? আর যাওয়ার দরকার নেই। না আম্মু, আজ গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে, যেতেই হবে। ঠিক আছে, সীমান্তকে বলবো দিয়ে আসতে, আর ও যদি না যায় আমি দিয়ে আসবো। ঠিক আছে। ইতি নিজের রুমে গেল। গিয়ে দেখে সীমান্ত রুমে নেই। তার মানে ওয়াশরুমে আছে। ইতি ঘরটা পরিষ্কার করতে লাগলো। সীমান্ত ওয়াশরুম থেকে বের হয়ে বলল, কি করছো? ইতি কিছুটা ভয় পেয়ে গেল সীমান্তর এমন হঠাৎ ধমকে ওঠার জন্য। আমি ওই বিছানাটা পরিষ্কার করছিলাম। কে বলেছে এসব করতে? কিছুতে লেগে যদি হাত থেকে আবার রক্ত পড়ে? আর জ্বর কি কমেছে তোমার? উঠেই লাফালাফি শুরু করে দিয়েছো। আমি কোথায় লাফালাফি করলাম? সীমান্ত একটু রেগে ইতির দিকে তাকাতেই ইতি ভয় পেয়ে বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, আমি কিছু করব না, আমি গিয়ে রেডি হই। কোথায় যাবে? কলেজে। কেন, আজ না গেলে কি অসুবিধা হবে? গুরুত্বপূর্ণ ক্লাস আছে, স্যার মিস করতে নিষেধ করেছে, আর আমি এখন ঠিক আছি। সীমান্ত আর কিছু না বলে চলে যেতে লাগলো। তখন পেছন থেকে ইতি বলে উঠল, থ্যাঙ্কস স্যার, কাল রাতের জন্য। সীমান্ত কিছু বলল না, চুপচাপ বেরিয়ে পড়ল। খাবার টেবিলে সবাই বসে বসে খাচ্ছে। তখনই সীমান্তর মা বলে উঠল, সীমান্তর বাবা, কি হয়েছে আম্মু? তুই ইতিকে একটু কলেজে দিয়েই আর নিয়ে আসবি এই কয়েকদিন। করিম তো আর কিছুদিন পর আসবে। ঠিক আছে। সবাই অবাক হয়ে সীমান্তর দিকে তাকিয়ে আছে, যে একবার বলাতেই রাজি হয়ে গেল। সীমান্ত খাবার টেবিল থেকে উঠে ইতিকে বলল, তাড়াতাড়ি খাবার শেষ করে আসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। বলে সীমান্ত চলে গেল। একটু পর ইতি গাড়িতে গিয়ে বসলো। সীমান্ত কলেজের সামনে নামিয়ে দিয়ে বলল, যাও। হুম। ইতি হেঁটে যেতে লাগলো। সামনেই ছেলেগুলো পড়বে। ইতির মনে মনে খুব ভয় হতে লাগলো। আজ না জানি কি বলে। ইতি ওদের দিকে একবার তাকিয়ে অবাক হয়ে গেল। একজনের মাথায় ব্যান্ডেজ, আরেকজনের হাতে। মূল কথা, এক একটার অবস্থা খারাপ। সবাই ইতিকে দেখে ভয় পেয়ে আছে। ইতি ওদের দিকে তাকাতে তাকাতে ওর খেয়াল হলো কেউ ওর হাত ধরছে। ইতি তাকিয়ে দেখে সীমান্ত ওর হাত ধরছে, ওর সাথে হাঁটছে। ইতি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল।
সীমান্ত ইতির হাত ধরে কলেজের ভেতরে পৌঁছে দিয়ে বলল, কলেজ ছুটি হলে আমি এখানেই থাকবো, অন্য কোথাও যাবে না? ঠিক আছে। সীমান্ত চলে গেল আর ইতি একটু মুচকি হাসলো। হেসে ভেতরে ঢুকছে আর মনে মনে বলছে, এখন কেমন যেন লাগছে, নিজের মাঝে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। এ কেমন অনুভূতি? কলেজ ছুটি হলো। ইতি কলেজ থেকে বের হয়ে দেখে সীমান্ত দাঁড়িয়ে আছে। ওর পাশের বান্ধবী ওকে জিজ্ঞেস করলো, ইতি, এই হ্যান্ডসামটা কে? আমার হাজবেন্ড। তাহলে তো আর চান্স নেই, এখন তো জিজু হয়। যাই গিয়ে পরিচয় হয়ে নেই। দাঁড়া সুমাইয়া, দাঁড়া। ইস, না জানিও কি বলবে, উনি আবার রেগে গেলে। সুমাইয়া সীমান্তর কাছে এগিয়ে বলল, হ্যালো জিজু, আমি সুমাইয়া, ইতির বান্ধবী। ইতি দূরে দাঁড়িয়ে ভয় পেয়ে তাকিয়ে আছে। হ্যালো, কেমন আছো? ভালো, আপনি? আমিও। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমরাও। ইতি আসো, তোমার সাথে অন্য কোনো দিন কথা হবে। ঠিক আছে। তারপর সীমান্ত আর ইতি গাড়িতে গিয়ে বসলো। ইতি অবাক হয়ে তাকিয়ে আছে সীমান্তর দিকে। সীমান্ত ওর দিকে তাকিয়ে বলল, আমাকে দেখা শেষ হলে সিট বেল্টটা বেঁধে নাও। সীমান্তর মুখে এমন কথা শুনে ইতি খানিকটা লজ্জা পেয়ে গেল, চোখ নামিয়ে ফেললো। ইতি সিট বেল্টটা বাঁধতে যাচ্ছে কিন্তু পারছে না। কি হয়েছে? সিট বেল্টটা বাঁধতে পারছি না। আমি দেখি। বলে সীমান্ত ইতির দিকে ঝুঁকে ওর সিট বেল্টটা বেঁধে দিল। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। দুজন দুজনের অনেকটা কাছে চলে আসলো। প্রায় কতক্ষণ তাকিয়েছিল বলতে পারে না। কিছুক্ষণ পর পেছনের গাড়ির হর্ন শুনে দুজনের হুঁশ ফিরল। সীমান্ত নিজের জায়গায় গিয়ে বলল, দেখো তোমার সিট বেল্ট ঠিক মতো আটকে যেত। ইতি মাথা নিচু করে বলল, হুম। সীমান্ত ইতিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। ইতি ভেতরে যেতেই সীমান্তর মা এসে বলল, সীমান্তকে তোমাকে পৌঁছে দিয়ে গেছে। হুম। সত্যি? হ্যাঁ, কেন? না মানে তেমন কিছু না, তুমি ফ্রেশ হয়ে ছাদে আসো। ঠিক আছে। ইতি ছাদে গিয়ে দেখে সীমান্তর মা বসে আছে, টুম্পা পাশে বসা। ইতিকে দেখেই বলল, আপামনি, আইসেন আপনি? এসেছো, বসো, আমার পাশে বসো। হুম। কিছুক্ষণ পর টুম্পা সীমান্তর মাকে বলল, আইসা খালাম্মা, একটা কথা জিজ্ঞেস করি। বলো। বিয়ে সম্পর্কে কিছু বলেন। বিয়ে করবি নাকি? আরে না, তেমন কিছু না। বিয়ে একটা পবিত্র বন্ধন। একটা ছেলে আর মেয়ের যখন বিয়ে হয়, তারা সারা জীবনের জন্য একটা বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর স্বামী স্ত্রীর দুজনের মাঝেই একটা ভালোবাসা, অভিমান, রাগ, কষ্ট সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পর আল্লাহ তাআলা তাদের দুজনের মনে দুজনের জন্য মায়া, ভালোবাসা, টান দিয়ে দেয়। আর কিছু বলতে পারবো না। আমি কি বিয়ে বিষয়ে ডিগ্রি এনেছি নাকি? তুই বিয়ে করে বুঝে নে। ইতি অনেকক্ষণ সীমান্তর মার কথা মন দিয়ে শুনল। সীমান্তর মার কথা শুনে টুম্পা লজ্জা পেয়ে বলল, কি বলেন খালাম্মা? টুম্পার এমন লজ্জা পাওয়া দেখে ইতি আর সীমান্তের মা হেসে দিল। ছাদে সবাই অনেকক্ষণ গল্প করলো। তারপর রুমে আসলো। ইতি রুমে ঢুকে দেখে সীমান্ত এসে পড়ছে। আপনি কখন আসলেন? কিছুক্ষণ আগে। আপনার কিছু লাগলে আমাকে বলতে পারেন। আমাকে কফি দাও। ঠিক আছে। ইতি যেতে লাগলো। তখনই পেছন থেকে সীমান্ত বলে উঠল, তোমার হাতের ব্যথা কমেছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা। ইতি রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। তখনই সীমান্তর মার রুম থেকে কিছু কথা ইতির কানে আসলো। ইতি দাঁড়িয়ে কথা শুনতে লাগলো। ভেতরে সীমান্তর বাবা আর মা বলছে, তুমি আমার ছেলেটার খোঁজ এখনো পেলে না? কতদিন হয়ে গেল, কোনো যোগাযোগই নেই। সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও ওকে পেলাম না। না জানি আমার ছেলেটা কেমন আছে। ইতি আর দাঁড়িয়ে শুনতে পারছে না। ইতি এবার রুমের দিকে গেল। রুমে ঢুকে বলল, আপনার বলেই চুপ হয়ে গেল। ইতি সীমান্তর দিকে হা করে তাকিয়ে আছে। সীমান্ত শার্ট চেঞ্জ করছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ইতি উল্টো দিকে ফিরে গেল। সীমান্ত ইতিকে দেখে তাড়াতাড়ি গেঞ্জি পরে নিল। তুমি আসো। ইতি পেছন থেকে সামনে ঘুরে সীমান্তর কাছে গিয়ে ওকে কফি দিল।
দিয়ে ইতি নিচে বিছানা করছে। তখন সীমান্ত বলে উঠল, তুমি বিছানায় ঘুমাও, আমি ফ্লোরে শুয়ে পড়বো। না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমার নিচে শুতে অসুবিধা হয় না। সীমান্ত একটু রেগে বলল। যা বলেছি তা করো। ইতি মাথা নিচু করে বলল, আপনি আমাকে যতই রাগ দেখান আর বকুন, আমি আপনাকে ফ্লোরে শুতে দিতে পারি না। তোমাকে যা বললাম তা করো, যাও বিছানায়। না। আমি তোমার বড়, আমার কথা শোনা তোমার দরকার। আমি কি ছোট নাকি? সীমান্ত ইতির গাল ফোলানো মুখ দেখে হেসে দিল আর বলতে লাগলো, তুমি কি বড় নাকি? তুমি তো পিচ্ছি একটা মেয়ে। ইতি এবার রেগে বলল, আমি পিচ্ছি না, আর কখনো আমাকে পিচ্ছি বলবেন না। কেন? বললে কি হবে? তাহলে আমি 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 কি? আমি কান্না করে দেব। ইতির মুখে এমন কথা শুনে সীমান্ত হাসতে হাসতে ক্লান্ত। প্লিজ ইতি, তুমি আর আমাকে হাসিও না। যাও বিছানায় যাও। ইতি মুখটা কালো করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সীমান্ত একটু হেসে ইতির দিকে তাকিয়ে বলল, পিচ্ছি। ইতি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গেল। সীমান্ত কোথায়? উনি ঘুমাচ্ছেন। ওকে ডেকে দাও। ঠিক আছে। ইতি সীমান্তর কাছে গিয়ে ওকে ধীরে ধীরে ডাক দিল। স্যার, স্যার উঠুন। সীমান্ত ধীরে ধীরে চোখ খুলে তাকালো। সীমান্ত ইতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ ইতির গালে আলতো করে হাত দিয়ে একটু মুচকি হেসে বলতে লাগলো, কি করেছো আমাকে? মাথায় সারাক্ষণ তুমি থাক, ঘুমিয়েও পিছু ছাড়ো না। এ কেমন অনুভূতি তোমার প্রতি আমার? ইতি একদম বাকরুদ্ধ হয়ে গেছে। ইতি ভীষণ অবাক হয়েছে সীমান্তর এমন কথায়। ইতি ধীরে ধীরে আবার বলল, স্যার। ইতির কথায় সীমান্তর ঘোর কাটলো। সীমান্ত নিজের হাত সরিয়ে মনে মনে বলতে লাগলো, কি বলছিলাম এসব আমি? ও কি মনে করবে? সীমান্ত কি বলবে বুঝে পাচ্ছে না। তো তো তুমি কখন আসলে? কি হয়েছে? আম্মু বলল আপনাকে ডেকে দিতে। ঠিক আছে, তুমি আমার জন্য একটা কফি নিয়ে আসো, আমার এখন ঘুম কাটেনি। ঠিক আছে। ইতি বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে মনে মনে ভাবতে লাগলো, কিছুক্ষণ আগে কি হলো? স্যারের কি হয়েছিল? ঘুমের ঘোরে এইসব বলে যাচ্ছিল। ব্যাপারটা আমি নিতে পারছি না, কেমন যেন লাগছে। এর মাঝে টুম্পা এসে বলতে লাগলো, আপামনি কি করেন? কিছু না তো, রান্নাঘরে যাব কফি বানাতে। বলে ইতি হাঁটা দিল। পেছন থেকে টুম্পা ডেকে উঠল, আপামনি কই যান? কেন রান্নাঘরে? রান্নাঘর তো এইদিকে, আপনি ওইদিকে যাইতেছেন কেন? ওইদিকে তো স্টোর রুম। ইতির খেয়াল হলো। হ্যাঁ, আসলে আমার যে কি হয়েছে, আমি যাই রান্নাঘরে। ইতি চলে গেল। টুম্পায় জায়গায় দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলতে লাগলো, কি হইল? আপামনির আবার কি হইল? কে জানে, আমি যাই ঘরগুলো পরিষ্কার করি গিয়া। ইতি কফি নিয়ে সীমান্তকে দিল। তুমি রেডি কলেজে যাওয়ার জন্য? আজ দেরি হয়ে গেছে। চলো। বলে সীমান্ত আর ইতি বের হয়ে গেল। সীমান্তর মা টুম্পাকে বলল, টুম্পা, বলেন খালাম্মা। ইতিকে একটু ডেকে দে তো। কিছুক্ষণ আগে বড় ভাই আর আপামনি বাহিরে গেছে। কোথায় গেছে? আরে কোথায় আর যাইব, বড় ভাইয়া গেছে অফিসে আর আপামনি গেছে কলেজে। ওরা আজ ছুটি দিলেও চলে গেছে। সীমান্তর মার কথা শুনে টুম্পা জোরে জোরে হাসা শুরু করলো। হায় আল্লাহ, আজ সকালে দেখিয়া মনে করছিলাম আপামনি পাগল হইয়া গেছে, এখন দেখি বড় ভাইয়াও পাগল হইয়া গেছে। কি হয়েছিল? টুম্পা সীমান্তর মাকে সব বলল। টুম্পার কথা শুনে সীমান্তর মাও হাসা শুরু করলো। অন্যদিকে সীমান্ত ইতিকে কলেজে নামিয়ে দিয়ে চলে গেল। ইতি কলেজের ভেতরে ঢুকে বলতে লাগলো, কলেজটা এত শান্ত কেন, আর মানুষ এত কম কেন? ইতি ক্লাসরুমে গিয়ে দেখে ক্লাসে তালা দেওয়া। ইতি ওখানে কাজ করে একটা লোককে বলল, চাচা, কি হয়েছে? ক্লাসরুমের দরজায় তালা দেওয়া কেন? আজ ছুটির দিন না, কলেজ বন্ধ। লোকটা চলে গেল আর ইতি নিজের মাথায় নিজে আসতে বাড়ি দিয়ে বলল, আজ ছুটির দিন আর আমার তাই মনে নেই। ইতি কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে, রিক্সা খুঁজছে। তখনই ওখানে সীমান্ত গাড়ি নিয়ে পৌঁছালো। সীমান্ত গাড়ি থেকে নেমে বলল, আমার মনে ছিল না আজ শুক্রবার। আমারও। দুজন একসাথে পাগল হয়েছি, চলো বাড়িতে ফিরা যাক। ঠিক আছে। ইতি আর সীমান্ত গাড়ি করে ফিরছে। তখন সীমান্ত হঠাৎ গাড়ি থামিয়ে ফেলল।
কি হলো? এখানে কেন গাড়ি থামালেন? এদিকে একজন লোক আছে, আইসক্রিম বিক্রি করে। আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তুমি খাবে তো? হুম। চলো। সীমান্ত ওই লোকের কাছে গেল। ভাই, দুটো আইসক্রিম দেন তো। ইতি সীমান্তর দিকে তাকিয়ে বলল, শুনুন, কি হয়েছে? আমি দুটো আইসক্রিম খাবো। সীমান্ত ইতির এমন কথা শুনে হেসে দিল। ঠিক আছে ভাই, 3টা দেন। সীমান্ত আইসক্রিম নিয়ে ইতিকে দুটো দিল আর নিজে একটা খেতে লাগলো। কিছুক্ষণ পর সীমান্ত ইতির দিকে তাকিয়ে হাসতে লাগলো। সীমান্তর হাসির কারণ না বুঝতে পেরে ইতি সীমান্তর দিকে ভ্রু কুঁচকে তাকালো। কি হয়েছে? ও, তুমিও না? বলেই গাড়ির ভেতর থেকে একটা টিস্যু ইতির দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, মুখটা পরিষ্কার করে নাও। ও, ইতি মুখ পরিষ্কার করে বলল, এবার হয়েছে। একটু ওদিকে। এবার হয়েছে। আমাকে দাও। বলেই ইতির হাত থেকে টিস্যুটা নিয়ে সীমান্ত ইতির ঠোঁটের পাশে লেগে যাওয়া আইসক্রিমটা মুছে দিতে লাগলো। আর ইতি এক দৃষ্টিতে তাকিয়ে আছে সীমান্তর দিকে। সীমান্ত ইতির চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, কি আছে এই দুই চোখে? কেন এই চোখের দিকে তাকালে চোখ ফিরাতে ইচ্ছে করে না? কেন মনে হয় এই চোখের দিকে সারাটা জীবন তাকিয়ে থাকলেও কখনো ক্লান্তি আসবে না? এ কেমন অনুভূতি? তখনই সীমান্ত আর হিতির হুঁশ ফিরল একটা বাচ্চা ছেলের কথায়। একটা বাচ্চা ছেলে ওদেরকে বলল, ভাইয়া, একটা গোলাপ ফুল নেন না। সীমান্ত ছেলেটার দিকে তাকিয়ে বলল, গোলাপ ফুল দিয়ে কি করব? বাচ্চা ছেলেটা ইতির দিকে তাকিয়ে বলল, ভাবিকে দিবেন। তোমার নাম কি? সায়েম। সীমান্ত একটু হেসে বলল, আচ্ছা, একটা ফুল কত টাকা? একটা ফুল 10 টাকা। ভাইয়া কিনেন না, আমার কাছে 10টা ফুল আছে। এগুলা না বেচতে পারলে আমি রাইতে খাইতে পারুম না। কেন, তোমার বাবা মা কোথায়? আমার কেউ নেই, এইখানে একটা বস্তিতে থাকি। আচ্ছা, আমাকে একটা ফুল দাও। ছেলেটা সীমান্তকে একটা ফুল দিল। সীমান্ত ছেলেটাকে 500 টাকা দিল। ছেলেটা টাকা পেয়ে মহা খুশি। এবার চলো আমার সাথে। ওই চলো, এখানে আর কষ্ট করতে হবে না। সীমান্ত ছেলেটাকে নিয়ে গাড়িতে বসালো। ইতিও বুঝতে পারছে না সীমান্ত কোথায় যাচ্ছে। সীমান্ত একটা বাড়ির সামনে গাড়ি থামালো। নামো। সবাই নিচে নামলো। সীমান্ত একটা লোককে ডাক দিল। চাচা, এদিকে আসেন। ভদ্রলোকটা এসে বলতে লাগলো, আরে বাবা, আজ তুমি কিভাবে আসলা? তুমি তো আসোই না। তেমন কিছু না চাচা, এই যে ওর নাম সায়েম, ওর যেন এখানে কোনো অসুবিধা না হয়। আসো বাবা। সীমান্ত বাচ্চাটার দিকে সামান্য ঝুঁকে বলল, আজ থেকে তুমি এখানে থাকবে, আর রাস্তায় ফুল বিক্রি করতে হবে না, এখানেই পড়ালেখা করবে। আপনি অনেক ভালো ভাইয়া। ঠিক আছে চাচা, আমি আসি। ভাইয়া মাঝে মাঝে আইসেন, ভাবি আপনিও। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। বলে ইতি আর সীমান্ত গাড়িতে উঠে বসলো। তখনই ইতি সীমান্তকে বলল, আমি শুনেছিলাম আপনাদের একটা এতিমখানা আছে, এটাই কি? হ্যাঁ। খুব ভালো করেছেন, ছেলেটার আর কষ্ট হবে না। চলো এবার বাড়িতে ফিরা যাক। ইতি গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে যাচ্ছিল। তখন সীমান্ত ইতিকে পেছন থেকে বলল, ইতি শোনো, হুম, বলেন। এই গোলাপটা তোমার কাছে রেখে দাও। আমি কি করব এটা দিয়ে? ইতি কিছুটা লাজুক হয়ে ফুলটা নিল। কিছু মাস কেটে গেল। সীমান্ত অফিসে। সীমান্তকে সীমান্তর মা ফোন করলেন। কি হয়েছে আম্মু, এই সময় হঠাৎ ফোন করলে? সব ঠিক আছে তো? বাবা, তুই হাসপাতালে আয়। কি? কেন? ইতির অ্যাক্সিডেন্ট হয়েছে। সীমান্ত খবরটা পেয়ে পাগলের মতো হাসপাতালে গেল। আম্মু, ও ঠিক আছে তো? হ্যাঁ, ও এখন ঠিক আছে, কেবিনে। সীমান্ত কেবিনে ঢুকে দেখে ইতি আধশোয়া হয়ে বসে আছে। সীমান্ত ইতির কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কিভাবে হলো? ওই কলেজ থেকে আসার সময়। কলেজ তো আরো পরে ছুটি হওয়ার কথা ছিল। শরীর ভালো লাগছিল না, তাই একটা ক্লাস করে চলে আসছিলাম। রিক্সার দিকে আসছিলাম,
তখন পেছন থেকে একটা বাসের ধাক্কা লেগে যায়। আমি ঠিক আছি। দেখতেই পাচ্ছি কত ভালো আছো। মাথায়, হাতে আর পায়ের পাতায় একটু লেগেছে। তখনই কেবিনে ডাক্তার আসলো। সীমান্ত ডাক্তারকে দেখে বলল, ডক্টর, ওকে কি বাড়িতে নিয়ে যেতে পারবো? না, আরো 2-3 দিন থাকতে হবে। ঠিক আছে। ডাক্তার ইতির কাছে গিয়ে বলল, আপনার এখন কেমন লাগছে? জি, এখন ভালো লাগছে। ডাক্তার ইতির কাছে গিয়ে ইতির হাত ধরলো, ধরে ব্যান্ডেজটা দেখতে লাগলো। আর সীমান্ত তেলে বেগুনে জ্বলে উঠল। সীমান্ত তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে ডক্টরের দিকে, মনে হয় আস্ত গিলে খাবে। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে গেল। সীমান্ত ইতির দিকে রেগে তাকিয়ে বলল, ডক্টরটা ঠিক মতো কথা বলে তো? আজে বাজে কিছু বলে না তো? আরে আপনি রেগে যাচ্ছেন কেন? ডাক্তারটা খুব ভালো, খুব বন্ধুত্বপূর্ণ। অত মিশতে হবে না, এখন ঘুমাও। সীমান্ত কেবিন থেকে বেরিয়ে গেল। ইতি একা একা বলতে লাগলো, যা বাবা, ডক্টরটা ওনাকে কি করলো? এভাবে রেগে গেল কেন? সীমান্ত বাইরে গিয়ে ওর মাকে বলল, আম্মু, ইতিকে কালই বাড়িতে নিয়ে যাব। কি? ডক্টর তো বললো আর কিছুদিন থাকতে। ওকে বাড়িতে নিয়ে যাব, ব্যাস। ওর খেয়াল আমি রাখবো, হাসপাতালে আর রাখবো না। সীমান্তর মা সীমান্তর এমন ব্যবহার দেখে অবাক হয়ে বলল। সীমান্তর মা আবার অবাক হলো। ঠিক আছে, আজ রাতে আমি হাসপাতালেই থাকবো ওর সাথে। রাতের দিকে সীমান্ত কেবিনে ঢুকে দেখে ইতি বসে আছে। আপনি? হুম, আমি ভেবেছিলাম আম্মু থাকবে। আমি থাকবো। রাতের ওষুধ খেয়েছো? পেছন থেকে ডক্টর এসে বলতে লাগলো। আপনার বোন তো ওষুধ খেতে চায় না। সীমান্ত ভ্রু কুঁচকে রাগী একটা লুক নিয়ে তাকালো ডক্টরের দিকে, তাকিয়ে বলল, ও আমার ওয়াইফ। ও সরি, আমি জানতাম না। হুম, আপনি এই সময়ে? আমাকে বাড়ি ফিরতে হবে। যাওয়ার আগে দেখতে আসলাম ওনার অবস্থা কেমন। আমি ঠিক আছি। গুড, কিন্তু আপনি আপনার ওয়াইফকে বলুন ঠিক মতো যেন ওষুধগুলো খায়। আমি আসি। হুম। ডক্টর চলে গেল। সীমান্ত ইতিকে বলল, তুমি ওষুধ খেতে চাও না কেন? আমার ভালো লাগে না। এত বড় বড় ওষুধ খাওয়া যায় নাকি? না খাওয়া গেলেও খেতে হবে। সামনে পরীক্ষা, ভুলে যাচ্ছ? সুস্থ হতে হবে। কাল তোমাকে বাড়িতে নিয়ে যাব। সত্যি? হুম। থ্যাংক ইউ সো মাচ। আমার এখানে ভালো লাগছিল না, কিন্তু এখানকার মানুষগুলো খুব ভালো। আমাকে যে দেখে, ওই নার্স আপুটা আর ডাক্তারটাও। ডক্টরের কথা শুনে সীমান্ত একটু রেগে তাকালো। সীমান্তর এমন রাগ দেখে ইতি ভয় পেয়ে গেল। কি হয়েছে? আমি আবার কি করে ফেললাম? চুপচাপ ঘুমাও এখন। কিন্তু কোনো কিন্তু না। ইতি এবার গাল ফুলিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে ইতিকে বাড়িতে নিয়ে গেল। ইতি সহ বাড়ির সবাই অবাক সীমান্তর কাণ্ড দেখে। সীমান্ত সারাক্ষণ ইতির পাশে থাকে, ওর দেখাশোনা করছে, কাজে যায় না। আজ বাড়িতে ইতি আর সীমান্ত ছাড়া আর কেউ নেই। সীমান্তর মা টুম্পাকে সাথে করে ওর খালার বাড়িতে গিয়েছে, আসবে 2 দিন পরে। আর সীমান্তর বাবা কাজের জন্য আবার গাজীপুরে গিয়েছে। ইতি আর সীমান্ত বসে বসে টিভি দেখছে। ইতি কখন থেকে কার্টুন দেখছে আর হাসছে, আর সীমান্ত শুধু ইতির কাণ্ড দেখছে। আরে এত হাসছো কেন? কি করব, এই কার্টুনটাই এত ফানি। শুধু শুধু কি বলি, তুমি এখনো পিচ্ছি? ইতি এবার রেগে তাকিয়ে বলল, আমি পিচ্চির মতো কি করলাম? এই যে কার্টুন দেখছো আর ছোট বাচ্চাদের মতো হাসছো। ঠিক আছে, আমি আর দেখব না। এখন আমাকে আর পিচ্চি বলবেন না। আপনি অনেক বড় না? হুম, আমি তোমার থেকে অনেক বড়। ঠিক কত বড়? আমি তোমার থেকে 9 বছরের বড়। বুঝতে পারছো ঠিক কত বড়? ইতি একটু গাল ফুলিয়ে বলল। হুম। সীমান্ত একটু হেসে বলল, চলো বাগানে যাই। ঠিক আছে। সবাই বসার ঘরে বসে বসে গল্প করছে। টুম্পা একটু লজ্জা পেয়ে বলল, আয়সা, বড় ভাইয়া করিম ভাই কবে আসবো আবার? খুব মিস করছিস করিমকে? বড় ভাইয়া কি যে বলেন। টুম্পার এমন লজ্জা পাওয়া দেখে সীমান্ত ইতি হেসে দিল। এর মাঝে সীমান্তর মা এসে বলতে লাগলো, ঠিক আছে ইতি, রেডি হয়ে নাও। সীমান্ত, তুইও। কেন? কোথায় যেতে হবে? হ্যাঁ আম্মু,
কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? তোমাদের বাড়িতে যাব। ইতি এবার ভয় পেয়ে গেল। কি হয়েছে? সব ঠিক আছে তো? তুমিও রেডি হয়ে নাও। ঠিক আছে। ওরা ইতির বাড়িতে গেল। ইতি বাড়ির সামনে গিয়ে দেখে অনেক মানুষ। এত মানুষ কেন এখানে? চলো ভিতরে যাই। হ্যাঁ চল। ইতির মনে এক অজানা ভয় কাজ করছে। ইতি রুমের ভেতরে ঢুকে দেখে ইতির মা ইতির আব্বুর সামনে বসে বসে খাচ্ছে। ইতি ওর বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপরেই জ্ঞান হারালো। সীমান্ত, ওকে ধর। ইতি চোখ খুলো, তুমি ঠিক আছো তো? ইতি ইতি ইতির বাবার দাফন কাজ সম্পূর্ণ করে ইতির মাকে সীমান্তদের বাড়িতে নিয়ে আসলো। ইতির মাকে খালি বাড়িতে থাকতে দেয়নি। সীমান্তর মা অনেক জোর করে ইতির মাকে ওনাদের বাড়িতে নিয়ে এসেছে। রাতের দিকে সীমান্ত বারান্দায় এসে বলতে লাগলো, ইতি ভিতরে চলো, এখানে অনেক শীত। ইতি কিছু না বলে সীমান্তকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সীমান্ত অবাক হয়ে গেল। ইতি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার সাথে সব সময় এমন কেন হয়? যাদের ভালোবাসি সবাই ছেড়ে চলে যায়। নিজেকে সামলাও। ইতির খেয়াল হতেই সীমান্তকে ছেড়ে দেয়। ভিতরে চলো, ঘুমিয়ে নাও, শরীর ভালো লাগবে। আরো কিছুদিন পর রাত 2টো বাজে। সীমান্ত ইতিকে ডাক দিল। ইতি ওঠো। কি হয়েছে? এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? কি? সীমান্ত একটু হেসে বলল, না এখনো হয়নি, উঠে রেডি হয়ে নাও। এখন তো রাত 2টা বাজে। জানি, ওঠো। ঠিক আছে। ইতি রেডি হয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? বাহিরে। কি? কেন? ঘুরতে। এত রাতে? দিনে তো ঘুরেছো, রাতে ঘুরে দেখো। বলেই ইতিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আমরা হেঁটে যাব। না। আর গাড়ি তো ওদিকে রাখা, এদিকে কোথায় যাচ্ছেন? সাইকেল করে যাব, বেশি দূর না, এখানেই পাশে একটা নদী আছে। কি? সাইকেল? কেন, সাইকেল পছন্দ না? খুব ভালো লাগে। তাহলে পিছনে বসো। ঠিক আছে। সীমান্ত সাইকেল চালিয়ে নদীর পাড়ে নিয়ে গেল। আরে এখানে তো আগুনও জ্বলছে। ব্যবস্থা করেছি, তুমি গিয়ে বসো। ঠিক আছে। কফি খাবে? এখানে আছে নাকি? এই শীতের রাতে নদীর পাড়ে আগুন জ্বালিয়ে কফি খাওয়ার মজাটাই অন্যরকম। সীমান্ত কিছুক্ষণ পর ইতিকে বলল, ইতি তোমার ভালো লাগছে তো? খুব 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 ভালো লাগছে। আপনি হঠাৎ যে এই প্ল্যানটা করলেন? তোমার আব্বু মারা যাবার পর থেকেই তোমার মুখে হাসি দেখে নেই, তোমার মন খুব খারাপ ছিল, তাই ছোট থেকে একটা চেষ্টা করলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাথায় এমন বুদ্ধি আসলো কিভাবে? এর আগে আমি আর সিনথিয়া। বলেই সীমান্ত চুপ হয়ে গেল। ইতি সীমান্তকে বলল, সরি, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আই এম সরি, আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আসলে সিনথিয়া চলে যাবার পর আমার মানসিক অবস্থা একদম ঠিক ছিল না, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু প্রান্ত এমন কেন করলো সেটা জানি না। আমি ওনার কথা শুনতে চাই না। ওকে, এটা বলো, এই পরিবেশটা তোমার কেমন লেগেছে? খুব সুন্দর। আজ তো মনে হয় আকাশে তারার ভিড় পড়েছে। চারটার আলো চারদিকে ছড়িয়ে আছে, চারপাশে এক ধরনের মাতাল হাওয়া বইছে। সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা পরিবেশ, কিন্তু শীতও বেশি। খুব শীত লাগছে। হুম, চলো বাড়িতে ফিরে যাওয়া যাক। চলুন। আর শুনুন। বলো। অনেক অনেক ধন্যবাদ, সত্যি আমার মনটা খুব ভালো হয়ে গেছে। এটা তো খুব ভালো কথা, চলো যাই। পরের দিন সকালে ইতি রান্নাঘরে গেল। আপনারা কি রান্না করছেন? এই তো তেমন কিছু না। আমি কিছু সাহায্য করব? না মা, কিছু করতে হবে না। তোমার শরীর কেমন? খুব ভালো। কি ব্যাপারে মুখ এত মিষ্টি, হাসি এত দিন পর? ভালো স্বপ্ন দেখেছো নাকি? সব সময় হাসি খুশি থাকবে।
হ আপামনি, আপনারে হাসলে খুব সুন্দর দেখায়। আপনি হাসলে আপনার দুই গালে যে টোল পড়ে, খুব সুন্দর লাগে। তাই হুম, ও ঠিক বলেছে। টুম্পা, সীমান্তর বাবাকে আর সীমান্তকে কফি দিয়ে আয়। আমি দিয়ে আসছি। টুম্পা এখন একটা গুরুত্বপূর্ণ কাজে যাবে, তাই না টুম্পা? হ আপামনি ঠিক কইছে, আমার একটা কাজ আছে। খালাম্মা, আমি যাই। ঠিক আছে। ইতি আর টুম্পা একসাথে রান্নাঘর থেকে বের হলো। ইতি টুম্পাকে দুষ্টুমির ছলে বলল। যাও, করিম ভাই নিচে দাঁড়িয়ে আছে। টুম্পা একটু লাজুক হেসে বলল, আপামনি আসতে, কে হইন না লইব। শুনুন, আমি আম্মুকে বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করি, কি বলো? আল্লাহ গো, বিয়া, আমার শরম করে। বলেই টুম্পা চলে গেল। ইতি টুম্পার এমন লজ্জা পাওয়া দেখে হেসে দিল। ইতি সীমান্তর বাবাকে কফি দিয়ে সীমান্তর কাছে গেল। ইতি গিয়ে দেখে সীমান্ত রেডি হচ্ছে। আপনার কফি। রেখে দাও। ইতি সীমান্তর দিকে তাকিয়ে দেখে সীমান্ত টাই বাঁধতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি সাহায্য করব। তুমি টাই বাঁধতে পারো? হ্যাঁ পারি। পিচ্চি মেয়ে টাইও বাঁধতে পারো? আমি তো ভেবেছিলাম শুধু কার্টুনই দেখতে পারো। ইতি এবার রেগে তাকালো। ওকে তুমি বড়, এবার টাইটা ঠিক করে বেঁধে দাও। দিচ্ছি। আপনি তো অনেক লম্বা। সীমান্ত একটু হেসে ওর দিকে একটা চেয়ার দিয়ে বলল। এটাই উঠে নাও। ইতি সীমান্তর টাইটা ঠিক করে দিল। তারপর দুজন রুম থেকে বের হলো। সবাই খাবার টেবিলে বসে আছে। সীমান্ত, বলো আব্বু। স্কুলে যে নতুন একটা ভবন তৈরি হচ্ছে, ওটার কাজ একটু দেখিস। ঠিক আছে। ইতি টেবিল থেকে পানির গ্লাস নিয়েছে, পানি খাবে। তখনই কলিং বেল বেজে উঠল। টুম্পা রান্নাঘরে, তাই ইতি পানির গ্লাস হাতে করে নিয়েই দরজা খুলল। ইতি দরজা খুলে ওপাশের মানুষটাকে দেখে ওর হাত থেকে পানির গ্লাসটা নিচে পড়ে যায়। গ্লাস ভাঙার আওয়াজ পেয়ে সীমান্ত ইতির কাছে গেল। কি হয়েছে ইতি? বলেই সীমান্ত দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল। প্রান্ত। প্রান্ত সীমান্তকে দেখে গিয়ে সীমান্তকে জড়িয়ে ধরলো আর বলল। কেমন আছো ভাইয়া? প্রান্ত, তুই এতদিন কোথায় ছিলি? তুই ভালো আছিস তো? পরে বলবো সব। বাড়ির সবাই কেমন আছে? প্রান্ত পেছনে ঘুরে ইতিকে বলল। কেমন আছো ইতি? ইতি কোনো কথা না বলে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তখনই পেছন থেকে সীমান্তর মা এসে প্রান্তকে দেখে জড়িয়ে ধরে কেঁদেই দিল। কোথায় ছিলি বাবা এতদিন? আমরা তোকে এত জায়গায় খুঁজলাম, কোথাও তো পাইনি। আমি দেশে ছিলাম না, ইতালিতে ছিলাম। সীমান্তর বাবা কিছু না বলে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। প্রান্ত ওর বাবার কাছে গিয়ে বলল। আব্বু। সীমান্তর বাবা কিছু বলল না, চুপ হয়ে রইল। আব্বু। সীমান্ত, তুই ওকে বলে দে আমি ওর সাথে কোনো ধরনের কথা বলতে চাই না। যে ছেলে নিজের বাবা মা পরিবার দায়িত্বের কথা ভুলে চলে যায়, ওই ছেলের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আব্বু, আমি এতদিন পর এসেছি, তুমি আমার সাথে কথা বলবে না? সীমান্তর বাবা এবারও কিছু বলল না। প্রান্ত এবার ওর বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আব্বু, তোমাদের যে আবার দেখতে পারছি, এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। কি হয়েছিল? কেন তুই চলে গিয়েছিলি? এখন না, পরে বলবো, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা বাবা, তুই রেস্ট নিয়ে নে, তারপর কথা বলবো। প্রান্তর বাবা ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো। তুই ঠিক আছিস? হ্যাঁ ভাইয়া, আমি ঠিক আছি। আচ্ছা, রেস্ট নে, আমি বাহিরে যাচ্ছি, এসে কথা হবে। ভাইয়া, আজ যেও না, থাক। আমার কাছে কতদিন দুজন গল্প করি না, মজা করি না। ঠিক আছে। তখনই রুমে টুম্পা আসলো। ছোট ভাইয়া, আপনার কিছু লাগবো? না টুম্পা। আইসা, বড় ভাইয়া আপনি চাইবেন না? না। তাহলে আপামনি? করিমকে বল দিয়ে আসতে। আইসা। বলেই টুম্পা চলে গেল। বল আমাকে এতদিন কোথায় ছিলি আর কেন চলে গিয়েছিলি? ভাইয়া, আসলে আমার হঠাৎ মাথা ব্যথা, বমি, এমন শরীর অসুস্থ দেখে আমি তোমাদের কাউকে না বলে চেক আপ করিয়েছিলাম। রিপোর্ট পেপারে ধরা পড়লো আমার ব্রেন টিউমার। ডক্টর বলল অপারেশন করতে হবে, কিন্তু বাঁচার চান্স খুবই কম। তাই আমি কাউকে কিছু না বলেই চলে গিয়েছিলাম ইতালি। ওখানে আমার এক বন্ধু রাহাতের বাড়িতেই ছিলাম।
ওখানে চিকিৎসা করাই। আল্লাহর রহমতে আমি ঠিক আছি আর তোমাদের সামনে আছি। এত বড় একটা বিষয় তুই আমাদের কাছ থেকে লুকায় রেখেছিলি। আরে তোর যদি কিছু হয়ে যেত তুই কিভাবে আমাদের জানালি না? অন্তত আমাকে জানাতে পারতি। ভাইয়া দেখো, এখন আমি ঠিক আছি, রাগ করো না। খুব বড় হয়ে গেছিস না তুই? ইচ্ছে করছে তোকে এখন কষে 2 গালে চড় লাগাতে। লাগাও না, অনেকদিন খাই না। প্রান্তর মুখে এমন কথা শুনে সীমান্ত হেসে দিল। দয়া করে আর কখনো কোনো কিছু আমার বা আমাদের কাছ থেকে লুকাবি না। ঠিক আছে। সীমান্ত একটু চুপ হয়ে বলল, এই জন্যে কি তুই ইতিকে বিয়ে করলি না? যেখানে আমি এটাই জানি না আমি বেঁচে থাকতে পারবো কিনা, সেখানে কাউকে বিয়ে করে কষ্ট দেওয়ার মানেই হয় না। তুই তো জানিস হয়তো আমার আর। বলার আগেই প্রান্ত বলে উঠল, তোমার আর রীতির বিয়ে হয়েছে? হ্যাঁ আমি জানি, তুমি ঠিক করেছো বিয়েটা করে। ও খুব ভালো মেয়ে, তুমি ভালো থাকবে। দেখ, বিয়েটা শুধু আমি আব্বু আম্মুর সম্মান আর তাদের কথা রাখতে করেছি।